আমি মোহাম্মদ মাসুদুল হক মাসুদ। আমি ছাত্রদল করেছি, ছাত্রদলের এজিএস নির্বাচন করেছি, ছাত্রদল শেষ করে যুবদল করেছি, যুবদলের সেন্ট্রাল কমিটিতে ছিলাম। এখন আমার টার্গেট সাথিয়া এবং বেড়া কেন্দ্রিক, সোজা কথা পাবনা ৬৮-১ যে নির্বাচনী আসন, এই আসন নিয়ে আমার চিন্তাভাবনা। এই আসন নিয়েই কাজ করছি। এখানে বিএনপিকে কীভাবে সংগঠিত করা যায়, পাশাপাশি তার যত সকল অঙ্গ সহযোগী সংগঠন আছে এগুলোকে সংগঠিত করা যায়। উদ্দেশ্য একটাই, যে আগামীতে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচন আমরা প্রত্যাশা করি সুন্দর, নিরপেক্ষ এবং ট্রান্সপারেন্ট একটা ইলেকশন হবে। সেই ইলেকশনে এই পাবনার ১ আসনকে কীভাবে ধানের শীষের জন্য জেতানো যায়, সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করছি। তো সেই ক্ষেত্রে কাজ করতে গেলে মানুষের কিছু প্রত্যাশা থাকে। আমার প্রত্যাশা যেমন যে পাবনা ৬৮-১ সাথিয়া বেড়ার যেই আসনটা, এটি ধানের শীষে মানুষ ভোট দিয়ে বিজয়ী করবে, এই আসনটিকে ধানের শীষের আসন হিসেবে সংসদে পাঠাবে। এটা যেমন আমার প্রত্যাশা, আমার দলের, আমার বিএনপির প্রত্যাশা। তো যাদের ভোটে জাতীয় সংসদে ধানের শীষ যাবে এই আসন থেকে, সাপোজ মনে করেন আমাকে নমিনেশন দেওয়া হলো, আমি সংসদে গেলাম, তা আমার তো মানুষের কাছে প্রত্যাশা আছে। সেই জায়গা থেকে মানুষের কিছু জিজ্ঞাসা আছে, কিংবা আমার নিজের কিছু স্বপ্ন আছে এই এলাকা নিয়ে। সেই সব জায়গা নিয়েই ধরেন আমার যেই পরিকল্পনাগুলো, যে এখানে সাথিয়া বেড়া আমি আপনাকে বলেছি যে আমাদের সর্বপ্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমাদের এমপি ছিলেন মির্জা আব্দুল আওয়াল। তারপরে থেকে এই সাথিয়ার আসনে বিএনপির কোনো এমপি নাই। আমরা সেই প্রায় ৪০-৪৫ বছর যাবৎ এখানে আমরা বিরোধী দল কিংবা কোনো সরকারি দলের কোনো সংশ্লেষ আমাদের সাথে নাই। স্বাভাবিকভাবে আমরা নিগৃহীত, এবং এই বেড়াসাথিয়ার এই অঞ্চলটিও নিগৃহীত। এখানে কোনো উন্নয়নের ছোঁয়া দেখবেন না, ভালো একটা রেস্টুরেন্ট নাই। সাথিয়া হেডকোয়ার্টারে আপনি আসবেন, হয়তো কোনো কাজে আসলেন, সারাদিন ঘুরবেন, একবেলা ভাত খাবেন, সেরকম কোনো রেস্টুরেন্ট নাই। একদিন থাকার দরকার হতে পারে, সেরকম একটা আবাসিক অবস্থান নাই। তো এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করবার মধ্যে দিয়ে তো এই অঞ্চলের উন্নয়ন ঘটাতে চাই। তো অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোতে একটা আপনার ব্রড স্পেকট্রামের একটা কথা, এর মধ্যে অনেক জিনিস আছে। তো সেই জায়গায় যদি আমি সেগমেন্টাইজ করি, আলাদা আলাদা করি, তো এখানে যে সকল যুবকেরা আছে, যে সকল শিক্ষিত বেকার আছে, এদেরকে আরও কীভাবে স্কিল করা যায়, এরা যেই সাবজেক্টে পড়ালেখা করেছে সেই সব সাবজেক্ট ভিত্তিতে কিভাবে তাদের এই সাথিয়া এই অঞ্চলেই এমন একটা প্রতিষ্ঠান করা যায়, সেখান থেকে তারা ইন্টার্ন করলো, যার স্ব ক্ষেত্রে চাকরি এবং কাজ খুঁজে পাওয়ার যে একটা সেন্টার, এরকম একটা প্রতিষ্ঠান আমার করার ইচ্ছা আছে, যেখানে এখানকার শিক্ষিত অশিক্ষিত বেকারেরা স্কিল অর্জন করবে। সেখান থেকে আমরা এই স্কিল দিয়ে দেশে হোক বিদেশে হোক তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা কী করতে পারি, এরকম একটা প্রতিষ্ঠান করতে চাই। পাশাপাশি আমরা আপনি দেখবেন যে সকল এলাকা অনুন্নত থাকে, ওখানকার স্বাস্থ্যসেবাও অনুন্নত থাকে। তো এখানে স্বাস্থ্যসেবাটাও ওই রকম নাই। একটা থানা সদর হেলথ কমপ্লেক্স আছে, এত বড় একটা এরিয়াতে একটা হেলথ কমপ্লেক্স দিয়ে হয় না। আপনারা দেখেছেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে ৩১ দফা দিয়েছেন, এই ৩১ দফাতে প্রত্যেকটা দফা যদি আমি আলাদা আলাদা করে সেগমেন্টাইজ করি, প্রত্যেকটা দফাতেই মানুষের যে কল্যাণ আছে, যে শিক্ষাক্ষেত্রে যে শিক্ষার যে বিভিন্ন বিষয় আছে, শিক্ষা, খেলাধুলা, পাশাপাশি বিভিন্ন ভাষায় স্কিল করা, এগুলোর জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান। এবং তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন যে ফ্যামিলি কার্ড করতে চান, উনি ফার্মার্স কার্ড করতে চান, এরকম ডিজিটালাইজ বাংলাদেশ করতে চান। তো একটা ফার্মার্স কার্ড বিবেচনা করেন, ফ্যামিলি কার্ড বিবেচনা করেন, একটা অশিক্ষিত মা, অশিক্ষিত কৃষক, জিনিসটা তো এই ডিজিটালাইজেশনের বিষয়টা তো বুঝতে হবে, তার কার্ডটা বুঝতে হবে। সেই জন্য আমার একটা প্রত্যাশা, ইচ্ছা আছে যে অ্যাটলিস্ট প্রত্যেকটা গ্রামে না হলেও একটা করে ওয়ার্ডে একটা করে কেন্দ্র থাকবে, যেটা আমার স্বপ্ন যে আমি এটা যদি সরকারের অর্থায়নে নাও হয়, ব্যক্তিগত অর্থায়নে একটা ডিজিটাল কেন্দ্র করে দিলাম, যেখানে একজন কৃষক গিয়ে সহজে তার বিষয়টা বুঝলো, যে তার যে চাহিদা, সেই চাহিদাটা সে সেখান থেকে ওই সেন্টারে গিয়ে তার চাহিদাটা বুঝে তার চাহিদাটা সে পূরণ করতে পারলো। একজন যে মহিলার জন্য যে কার্ড করা আছে ফ্যামিলি কার্ডের তার কি চাহিদা, সে কী পাবে রাষ্ট্রের কাছে, কি করলে পাবে, কিভাবে দরখাস্ত করতে পাবে, এই জিনিসগুলো এরকম সেন্টার থেকে পাবে। প্রত্যেক গ্রামে না হলেও চেষ্টা করবে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে এরকম ডিজিটালাইজেশন সেন্টার থাকবে, যেখান থেকে ফার্মার্স কার্ড এবং এই যে ফ্যামিলি কার্ড এগুলো সম্বন্ধে, এবং আরও যে বিষয়গুলো আছে, যারা বিদেশে যেতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, এ ধরনের শিক্ষা অর্জন করতে চায়, নিজেকে আরও আপডেট করতে চায়, এরকম সেন্টার থাকবে, ডিজিটালাইজেশন সেন্টার, যেখানে আপনার ফ্রিতে এই শিক্ষাগুলো ফ্রিতে দেওয়ার চেষ্টা করব, যে ফ্রি লার্নিং,
ফ্রিল্যান্সিং যেগুলো করলে তাদের কেরিয়ার করতে পারবে। এরকম পাশাপাশি আপনারা খেয়াল করেছেন আমাদের সারা বাংলাদেশেই এই ডিজিটালাইজেশনের যুগে আপনার যে জিনিসটা হয়েছে সবার হাতে হাতে স্মার্টফোন। এই স্মার্টফোন যেমন আমাদের জন্য উপকারী, তেমন সমাজের জন্য কিন্তু এক ধরনের বিভ্রাট তৈরি হচ্ছে। আমরা দেখছি যে তরুণ বয়সে, খুবই অল্প বয়সে যে সকল ছেলেমেয়েদের হাতে আপনার এই অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, এখানে যেই জিনিসটা হয় যে প্রয়োজনের সাথে সাথে অপ্রয়োজন অনেক জিনিস, বিভিন্ন অ্যাপস, বিভিন্ন পর্নোগ্রাফি, ইভটিজিংয়ের এই বিষয়গুলো কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন অ্যাপসের এখান থেকেই হয়। তো আমার একটা থাকবে, রাষ্ট্রের কাছে আমার জায়গা থেকে দাবি থাকবে যে পর্নোগ্রাফিটা এটা যেন কোনোভাবেই মানে আমাদের বাংলাদেশে এটা যেন প্রচলিত না থাকে। পরবর্তীতে যেই সরকার আসবে, আমরা বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির নীতি নির্ধারক ফোরামের কাছে আমার দাবি থাকবে যে পর্নোগ্রাফিটা যেন বাংলাদেশ থেকে চিরতরে মানে এই সকল মোবাইলে যেন কেউ দেখতে না পারে। এইসব ক্ষেত্রে এই সকল আবার যদি আপনার পাশাপাশি কৃষিক্ষেত্রে আমাদের এই বেড়াসাতিয়া অঞ্চলটা কৃষি নির্ভর অঞ্চল। এখানে সারা বাংলাদেশে একটা আছে, সবচেয়ে বিখ্যাত পেঁয়াজের জন্য বিখ্যাত। পেঁয়াজ, রসুন এগুলো প্রচুর পরিমাণে ফলন হয়, কিন্তু কৃষকের হাত ছাড়া হওয়ার সাথে সাথেই একটা কৃষকের হাতে যখন থাকে তখন দাম নাই, হাত ছাড়া হওয়ার সাথে সাথেই আবার বেশি দামে তাকে কিনে খেতে হয়। এখানে এরকম ফসলগুলো, কৃষি পণ্যগুলো যদি সংরক্ষণ করার মতো কী ধরনের ব্যবস্থা করা যায় সেই চেষ্টা থাকবে আমার। পাশাপাশি আমাদের পাশের যেই এরিয়াটা বেড়া অঞ্চলে আপনারা জানেন যে নদী অঞ্চল, ওখানে নদীর ভাঙন বড় একটা সমস্যা। নদী ভাঙন ছোট সময় থেকে দেখে আসতেছি, নদী ভাঙন নিয়ে যেই সরকার যখনই ক্ষমতায় এসেছে এটা নিয়ে এক ধরনের বাণিজ্য হয়। বর্ষার সময় নদী ভাঙন শুরু হয়, ওখানে বালির বস্তা ফেলা হয়। আমি মনে করি বালির বস্তা না, তো এখানে টাকা ফেলা হয়, টাকাগুলো ভেসে যায়। তা আমার একটা ইচ্ছা আছে, আমার অনেক আগে থেকেই এটা ইচ্ছা আছে, যদি বিএনপি ক্ষমতায় আসে, আমি আমার জায়গা থেকে এই সংসদের আসন থেকে যদি নির্বাচিত হতে পারি, আমার একমাত্র লক্ষ্য থাকবে স্থায়ী ব্যবস্থাপনা করা, যাতে করে বছরে বছরে বালির নামে টাকা পানিতে ফেলা না হয়। এরকম প্রত্যাশা নিয়ে আমার কাজ করা, যুব সমাজ নিয়ে কাজ করা, এবং বয়োবৃদ্ধ যে সকল মানুষ আছে এই সকল মানুষ নিয়ে কাজ করা। এই সকল মানুষ নিয়ে কাজ করা বলতে আমি বৃদ্ধাশ্রম যেটা, এটাকে আমি বলি না। সামাজিকভাবে এমনভাবে আমাদের হয়তো আমার জায়গা থেকে একটা টিম গ্রামে গ্রামে, আমাদের যুবদল, ছাত্রদল এবং আমার দলের ছেলেমেয়ে যে কর্মী আছে, এদেরকে দিয়েই সামাজিক শিক্ষা যেটা বলে, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, সহিষ্ণুতা, এগুলো শিক্ষা দেওয়া। মা ছেলের সাথে কেমন ব্যবহার করবে, ছেলে মায়ের সাথে কেমন ব্যবহার করবে, পারিবারিক যে শিক্ষা, এই শিক্ষাগুলো একটা সময় যেরকম মক্তব শিক্ষা ছিল, একটা চেষ্টা থাকবে যে গ্রামে গ্রামে যেরকম এরকম মক্তবের মধ্যে দিয়ে, আমরা যেহেতু জাতি হিসাবে মুসলিম, প্রাথমিকভাবে যেই ছেলে মেয়েগুলো আপনার আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে চায়, তার তো এই ইসলামিক শিক্ষাও দরকার। মক্তব থেকে শিখলো, এরকম গ্রামে গ্রামে থাকবে। গ্রামে গ্রামে করা সম্ভব না হলে প্রত্যেকটা গ্রামে দেখবেন 2-3টা করে মসজিদ আছে। মসজিদ ভিত্তিক এই শিক্ষাগুলো আমরা চালু করতে পারি, যেখানে সে আদব কায়দা শিখবে, ইসলামিক নিয়মকানুন শিখবে, যেটা থেকে সে মাদকাসক্তের দিকে যাবে না, ভবিষ্যতে বড় হলে মাদকাসক্তের যাবে না, সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যাবে না। এবং আরও যেই জায়গাটায় কাজ করার আছে, আমাদের যে চেয়ারম্যান যে 31 দফা দিয়েছেন, ওখানেই আছে প্রাথমিক শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সেই জায়গাটাতে আমার নজর সবসময় থাকবে। একটা ছেলে, একটা মেয়ে একদম শিশু বয়স থেকে যেন ও সত্যকে সত্য বলা শেখে, মিথ্যাকে মিথ্যা বলা শেখে, এভাবে নিজেকে গড়ে তুলতে পারে, একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করার থেকে আমি যদি মানুষকে তার মানসিক উন্নয়ন, মানবিক উন্নয়ন ঘটাতে পারি, সেটাই হবে তার জন্য সম্পদ। এটাই আমার প্রত্যাশা। এবং এলাকার মানুষ নিয়ে আমি একসাথে এভাবে কাজ করে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, ব্যক্তিগতভাবে আমার কোনো অভিলাষ, উচ্চাভিলাষ কিছুই নাই। কারণ এই জীবনে মানুষ টাকা পয়সা অর্জন করার পরে যা পায়, গাড়ি বাড়ি, এগুলো আল্লাহর রহমতে আমাদের পরিবার, আল্লাহ আমাদেরকে দিয়েছে, ব্যবহার করেছি। লোভ লালসা নাই, ইচ্ছা একটাই, মানে আমি মানুষের সাথে থেকে কাজ করতে চাই। আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যেন আল্লাহর বান্দা হিসেবে আমাকে কবুল করেন। আর যেহেতু রাজনীতি করি, মানুষের জন্য যেন আমাকে খাদেম হিসেবে কবুল করেন, মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যেন আমি আমৃত্যু যেন এটা করে যেতে পারি, এটাই আমার প্রত্যাশা। এই ক্ষেত্রে আমি দলের কাছে দাবি করব যে দল সকল কিছু বিবেচনা করে, যেই বিবেচনাগুলো করে একজন প্রার্থীকে ধানের শীষ তার হাতে তুলে দেবেন, আমি নির্মোহ যদি বিবেচনা করি, আমি দেখি যে দল আমার বাইরে কাউকে দিবে বলে আমার কাছে মনে হয় না। সেরকম প্রার্থী এই মুহূর্তে আমার চোখে
চোখের সামনে আসে না। হ্যাঁ, তারপরেও দল যদি আমার থেকে বেটার কারো মনে করে, সততায়, শিক্ষায় এবং মানুষের সাথে থাকার যে বিষয়গুলো দলীয় কর্মকাণ্ডে আমার থেকে ভালো করে মনে করে, যদি দল মনে করে তাকে দেয়, নির্দ্বিধায় নিঃসংকোচে দলের সিদ্ধান্ত মেনে তার জন্য কাজ করে। উদ্দেশ্য একটাই, এই আসনটি ধানের শীষ হিসাবে ধানের শীষের জন্য সংসদে উপহার পাঠানো, জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে পাঠানো, এটাই আমার প্রত্যাশা।